জলের যারা, মাটির যারা, সুন্দরী বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথাই মুক্তধারা, মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। আমি দেখলাম যে আপনার বাড়িতে যখন ঢুকলাম, গেট দিয়ে যখন আসছি, আপনার মানে কোনো জায়গায় ফাঁকা নেই। হ্যাঁ, এবং কি নিম গাছ, বড় বড় গাছের তলায়ও দেখছি সেখানে আপনি সবজি চাষ করছেন। হ্যাঁ, কারণটা কি, মানে কীভাবে করছেন আপনি? আমি কথার মাধ্যমে আপনাদের বলে গেছি যে সব শক্তির উৎস হচ্ছে সূর্য। আর একটা আমাদের চাষিদের তিনটে মরশুম, প্রি খারিফ, খারিফ এবং রবি। তা তিনটে মরশুমে আপনাকে সবসময় সবুজ রাখতে হবে, কারণ সূর্যকে একমাত্র ধরার ক্ষমতা রাখে সবুজ উদ্ভিদ। আপনারা দেখুন আজকে আমি যে কথা বলছি আজকে, সেটাও কিন্তু সূর্য থেকে আসা। দেখুন আমি খাদ্য গ্রহণ করেছি, আমি সেই খাদ্যটা কিন্তু সূর্য থেকে এসছে, সেটা উদ্ভিদ থেকে এসছে। তাহলে উদ্ভিদই ধরতে পারছে। আপনি যদি আজকে কারেন্টও জানেন, হয় কয়লা থেকে এসছে বা পেট্রোল থেকে, সেটাও কিন্তু দেখবেন উদ্ভিদ থেকে এসছে, প্রাণী সম্পদ থেকে এসছে। পেট্রোল বলুন আর কয়লা বলুন, সব কয়লা উদ্ভিদ থেকে, আর পেট্রোল এটা যে প্রাণীজ সম্পদ তো উদ্ভিদকে বেড়েছে এবং তার পরবর্তীকালে সে রূপান্তরিত হয়ে আমাদের কাছে রূপ ভেদে আসে, সূর্যের সেই শক্তির রূপ ভেদে আসে। তাইলে আমার একমাত্র কৃষক সূর্যকে ধরতে পারবে। তার যদি যত সে মানে এতটুকু মাটি যদি ফাঁকা না থাকে, তাহলে প্রত্যেকটা সূর্যের যে কোনা মানে রশ্মিগুলো আসে সে ধরা সম্ভব হতেই পারে। আপনার সবজি যে করতে হবে শুধু না, আপনি বা তৈলবীজ করতে শুধু না, একটা যদি ওখানে ফুল বাগানও করেন, তাহলে দেখবেন আপনার যে মনটা যদি ভালো থাকে, স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে আপনার পরোক্ষভাবে ইনকাম বাড়িতে আসছে। এবং আপনি যদি ঘরটা মাচাটা ধরো একটা পাকার ঘর, মানে ছাদের উপরে যদি গাছ করেন বা সেটাকে মাচা হিসাবে দেখেন, যে বিভিন্নভাবে যদি ওই অংশটাও কেন ফাঁকা থাকবে, ওখান থেকেও সূর্য দিয়ে আপনি বিভিন্ন সবজি করে নিতে পারেন বা লতানো জাত করে আপনি বাড়িতে কিছু খেতে পারেন, কিছু বিক্রি করতে পারেন, বা যে ওয়েস্ট হচ্ছে সেটা আপনার প্রাণীজ সম্পদ পুকুরেও যেতে পারে, মুরগির কাছে যেতে পারে, গরুর কাছে যেতে। তাহলে আমরা সূর্যকে ধরার জন্য এটা করেছি। আর একটা জিনিস, আমরা যখন বৃক্ষজাতীয় গাছ করেছি, সেই বৃক্ষজাতীয় গাছের তলায় তো মাটি খুঁড়ে অন্য কোনো সবজি করা যেতে পারে না, কিন্তু এমন কিছু উদ্ভিদ আছে, এমন কিছু উৎপাদন আছে যেটা ছায়াযুক্ত জায়গায় হয়। তাহলে মাটির তলায় আমরা খুঁড়লাম আম গাছ বা হচ্ছে সুপারি গাছগুলো, যে সেখানে মাটি খুঁড়ে আমি কোনো চাষ করছি না, কিন্তু সেখানে বিভিন্ন বস্তা, আমাদের যে ওয়েস্ট বস্তাগুলো, সিমেন্টের বস্তা বা বিভিন্ন আমাদের রেশনের যে বস্তাগুলো আমরা পাই, সেখানে মাটি দিয়ে আমরা আদা করে নিতে পারি। আদাটা একটু ছাইযুক্ত জায়গায় হয়। আবার আনারসও ছাইযুক্ত জায়গায় হয় এবং গাছের গোড়ায়ও হতে পারে। তাহলে সেরকম আমার চাষিদের জানতে হবে কোন গাছের তলায় কি হয়, মাটির গভীরতা অনুযায়ী তাকে মিশ্র চাষ পদ্ধতি অবলম্বন করতে হবে। তাই আপনারা আজকে আসার সময় দেখছিলেন যে আমার দুধারে সুপারি গাছ আছে। আমার যে একটা বারাম রাখতে গেলে 6 ফুট 7 ফুট রাস্তা রাখতে, 6 ফুট 7 ফুটটার মধ্যে আমার সৌন্দর্যায়ন হবে এবং আমার উৎপাদন হবে। অনেক চাষিরা করেন কি, যে বেড়া দেয়, যে শুকনো বেড়া, 2 বছর 3 বছর পরে ওই বেড়াগুলো জাল দড়ি বাঁশ দিয়ে করে, সেটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমি যদি জীবন্ত বেড়া করি, দেখতেও সুন্দর হবে, সেখান থেকে কিছু উৎপাদন পৌঁছে হতেই পারে, জ্বালনি হতে পারে, আমার কিছু বনৌষধির গাছ হতে পারে, আবার কিছু আমার খাওয়ার জন্য কিছু হতে পারে। সেটা আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন আসার সময়, যে সুপারি গাছ আছে, তার তলায় আছে আপনার বিভিন্ন ভ্যারাইটির পাতাবাহার, তার নিচেও আবার আছে আনারস, এবং তার নিচেও আবার দেখছেন আরও কিছু পাতাবাহার, এবং কোথাও কোথাও আছে দেখছেন যে আদা লাগানো আছে, এবং বিভিন্ন বনৌষধির গাছ লাগানো আছে। তাহলে আমি গাছের মাটি নিচে খুঁড়তে হলো না, যত মাটিকে কর্ষণ করবেন আপনার যে অণুজীবগুলো মারা যাবে। তাহলে এই পদ্ধতিগুলো, এবং আমার বাড়িতে পড়ে থাকা ওয়েস্টগুলো, মানে ধরো প্লাস্টিক বস্তা হতে পারে, কোনো ভাঙা প্লাস্টিকের বালতি হতে পারে, সেগুলোকে আমি রিউজ করছি। আমি আমার বাড়িতে, হ্যাঁ, প্লাস্টিক বর্জন করা উচিত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো প্লাস্টিক মানে চলে আসছে, সেইগুলোকে আবার কিভাবে কাজ করা যায়। আর চাষিকে জানতে হবে একই জিনিসের একাধিক ব্যবহার, এবং একজন চাষিকে জানতে হবে একই জিনিস পাওয়ার উৎস। যদি আপনি মনে করেন আমার নাইট্রোজেন দরকার, নাইট্রোজেন শুধু ইউরিয়া থেকে আসবে প্রশ্ন না, নাইট্রোজেন কোথা থেকে আছে? প্রকৃতিতে 77% নাইট্রোজেন আছে।
কিন্তু সেটা আমরা গাছই ধরতে পারে, তার যদি আমরা অণুজীবগুলো মেরে ফেলি ধরার ক্ষেত্রে অসুবিধা হয়। এছাড়াও আমরা নাইট্রোজেন পেতে গেলে ইউরিয়া ব্যবহার করতে পারি না। আমি যদি অ্যাজোলাকে ব্যবহার করি, আমার বাড়ির এলাকায় যদি কলা গাছগুলো পড়ে আছে, আমার যে খাল বিলে পানাগুলো পড়েছে, তাকে কিভাবে ব্যবহার করা যেতে, আমার যে কাঠের গুঁড়ো, সব মিলে কাঠের গুঁড়োগুলো পাওয়া যায়, সেখানে একটা কাঠের গুঁড়োতে ফসফেটও পাবেন, পটাশও পাবেন, নাইট্রোজেন পাবেন। তাহলে আমার নাইট্রোজেন দরকার, নাইট্রোজেন পাওয়ার উৎস কোথায় কোথায় আছে আমাকে জানতে হবে। যেমন আমার যদি মনে হয় আজকে আমার বাড়িতে চালের দরকার, তাহলে চালটা আমার কাছে টাকা নেই, আমি কারোর কাছ থেকে ধারও আনতে পারি, আমি তার বাড়িতে শ্রম বিনিময় করে আমি তার কাছে চাল আনতে পারি। আবার আমার হচ্ছে আমি যদি মনে করি আমি আমার বাড়িতে কিছু একটা আছে, তাকে দিয়ে আমার বেগুনটা আছে তাকে চাল, তাহলে একই জিনিস পাইতে গেলে কী কী পদ্ধতি অবলম্বন জানতে হবে। কিছু টাকাই দিয়েছে চাল কিনতে হবে এরকম ব্যাপার না। সেরকম নাইট্রোজেন পেতে গেলে বা ফসফেট পেতে গেলে বা হচ্ছে পটাশ পেতে গেলে, যেমন কিছু উদ্ভিদ আছে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ তারা দিয়ে দেয়। যেমন আপনি যদি মনে করেন যে আমার একটা এই বাগানে চাষ করেছি, এখানে মিশ্র চাষ করলে আর দেখা যাবে সিম গোত্রীয় কিছু গাছ দিলাম, যে নাইট্রোজেন এমনি মাটিতে দিয়ে দিচ্ছে, তাহলে আমরা একটা উদ্ভিদ খেয়ে গেল আর একটা উদ্ভিদ তাকে নাইট্রোজেন সাপ্লাই করছে। তাহলে এই যে মাটির পরিপূরক এবং ভুট্টা চাষ, কিছু কিছু জিনিস আছে। আমরা এখন যদি মাঠে গিয়ে দেখি, দেখবেন আমরা জটা গাছ বলি, সেই জটা গাছটা কিন্তু প্রচুর পরিমাণে আছে। অনেকে মনে করে এই জটা গাছটা মাটির ক্ষতি করছে, কিন্তু আমি বলবো না, ওটা ক্ষতি করে। ওই জমিটা একটু অবজার্ভ করে দেখবেন, ওই জমিটা সবচেয়ে উর্বর ধান চাষের সময়। ওই যে গাছের পাতাগুলো পড়লো এবং ও একমাত্র ফসফেট, যেমন ভুট্টা গাছও ফসফেট মাটিতে ভাঙতে পারে। তাহলে মাটিতে ফসফেট প্রচুর আছে, কিন্তু কিছু কিছু উদ্ভিদের মাধ্যমে ফসফেট আর হচ্ছে নাইট্রোজেন ভাঙার বা জীবাণুকে আনার আমাদের চিন্তা করতে হবে। অনেকেই মনে করে জৈব চাষ করলে পোকার আক্রমণ বেশি হয়, এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবে? আচ্ছা বলুন তো, আমরা যখন একটা পরিবারে থাকি, প্রতিদিন আমরা যেটা খাই সেটা খেলে ভালো লাগে না, আমাদের অভ্যাস, খাদ্য অভ্যাস। কিন্তু আমাকে যদি সঙ্গে সঙ্গে এই যে আমাকে দক্ষিণ ভারতে নিয়ে যায়, যে আমি তো খেতে পাচ্ছি না, আমি সেই গিয়ে মুড়িটা খুঁজছি তো। ঠিক একই বাগানে যখন আপনি করছেন বেগুন, তাহলে বেগুনের যা পোকা ওখানে এসে বসবে, কিন্তু বেগুনের মাঝে যদি আরো দু একটা অন্য ধরনের গাছ থাকে, তার কিন্তু অস্বস্তি বোধ করবে। আচ্ছা, পোকা তখন কি করবে, তাই এখানে থাকবো না, আমার যেখানে পুরো বেগুন বাগান আছে ওখানে যাই, যে যা পোকা পাবে যেখানে সর্ষে কাটেছে সেখানে যাই। যখন মিশ্র চাষ থাকে তাদের কিন্তু অসুবিধা হচ্ছে, এটার মুখ দেওয়ার পরে ওটা যখন মুখ দিয়ে তার অস্বস্তি বোধ করছে। তাহলে এই যে মিশ্র চাষের মধ্যেও কীটপতঙ্গ রোধ করা যায়। লেদা পোকাটা সবচেয়ে মানে ওটাকে এবার এই যে বলছে না যে চাষের আগে বন্ধ তারপরে খন্দ, বন্ধ দিতে হবে। বন্ধ বলতে সুরক্ষা, সুরক্ষাটা আবার অনেকগুলো পার্ট আছে। সুরক্ষা হচ্ছে জীবজন্তুর হাত থেকে একটা ষাঁড়, ছাগল, মুরগি, হাঁস থেকে একটা বেড়া, সেখানে বলছি যে শুকনো বেড়া না, জীবন্ত উৎপাদন আসবে। শুকনো বেড়া দিলে 2-4 নষ্ট হবে, অর্থনৈতিক ক্ষতি হবে। আবার তারপরে আছে পোকামাকড় নিয়ন্ত্রণ। তারপরে আসছে কি জানতে হবে যে উদ্ভিদের ক্ষতি কে কে করছে। এক পোকামাকড় করছে, আবার একটা ছত্রাক, জীবাণু, ব্যাকটেরিয়া এগুলো করছে। তাহলে ওটা আবার দুটো ভাগ। তাহলে পোকামাকড় নিয়ন্ত্রণ আপনার যদি বাগানে আপনি ঘুরে যদি চিনতে পারেন যে আমার বাগানে প্রচুর পরিমাণে বন্ধু পোকা আছে, তাহলে শত্রু পোকা 2-4টে মারার জন্য আপনাকে কাজ করতে হবে। কারণ বন্ধু পোকা যারা, তারা হচ্ছে আমিষভোজী, আর হচ্ছে যারা শত্রু তারা নিরামিষভোজী, তারা পাতা ফল ফুল এগুলো খায়। তাহলে শত্রু আমার যদি বন্ধু পোকা যারা আমিষভোজী আছে, যারা ওদের খায়, সেই পোকা যদি আমার বাগানে থাকে, তাহলে আমার ওষুধ লাগে না, সেটা জানতে হবে। ধরো একটা নেট নিয়ে ঘুরিয়ে আপনি এরকম করে গাছের তলা ঘুরালে দেখবে প্রচুর পোকা ওখানে ঢুকছে, আপনি খালি চোখে দেখতে পাবেন না। তারপরে ওকে আবার আপনি যদি এনাস্থেটিক করে দেওয়ার পরে আপনি গুনে দেখেন যে 10টার মধ্যে আমার হচ্ছে বন্ধু পোকা আছে 6টা, শত্রু পোকা আছে 4টে, আর কিচ্ছু করতে হবে না, ও কন্ট্রোল করবে প্রকৃতির নিয়মে। প্রকৃতির নিয়মে কন্ট্রোল হবে, প্রকৃতির নিয়মে সবই করা আছে, কিন্তু মানুষ যেখানে হাত লাগিয়েছে সমস্যা হচ্ছে। আচ্ছা জঙ্গলে চলুন তো, সুন্দরবন জঙ্গলে সবাই তো আছে, একদম নিচ থেকে ওর পর্যন্ত লতা গুল্ম থেকে আরম্ভ সবাই আছে। ওখানে তো তাহলে সমস্ত গাছ শত্রু পোকারা খেয়ে ফেলতে পারতো, পেরেছে কি? সবুজ তো হয়ে আছে, ওখানে তো কেউ সাথ দেয়নি। তাহলে ওখানে এনভায়রনমেন্ট কাজ করছে, প্রকৃতি তার কাজ করছে। কাকে কর্ণ রাখতে হবে? আপনি মাঠের পুকুর একটা দেখুন না, মাঠের পুকুরে গিয়ে দেখবেন প্রচুর পরিমাণে চুনো মাছ, তারপরে মধ্যবর্তী মাছ, তারপরে সবচেয়ে কম মাছ আছে বোয়াল মাছ বা শোল মাছ, সর্বোচ্চ শৃঙ্খলে যিনি আছেন। ঠিক একইভাবে প্রত্যেকটা ইকোসিস্টেম, কি জৈব ক্ষেত্রে, কি আপনার মাঠে ধান চাষে, সব জায়গায় মাঠে যদি ধান চাষ দেখেন, যদি আমন ধান, সেখানে যদি প্রচণ্ড করে কই মাছ, ট্যাংরা মাছ এগুলো থাকে, কোনো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে না। আবার ওখানে জানতে হবে যে আমার কটা শীষ মরলো।
1 বিঘা জায়গায় যদি ধান মরে 1000 শীষ, তাহলে আপনার 10 থেকে 12 কিলো ধান মরেছে। তাহলে 10 কিলো থেকে 12 কিলো ধান মারতে যদি 2বার ওষুধ মারেন, তাহলে আপনার 1000 টাকা খরচ আছে। 10 কিলো ধানের দাম কত? 300 টাকা। আপনি 700 টাকা কেন এক্সট্রা খরচ করছেন? এই জন্য বারবার আমার কথা হচ্ছে চাষিকে নলেজ এবং শিক্ষার এটা বাড়তে হবে। অক্ষর জ্ঞান নয়, ওই বিষয়টাকে দক্ষ হতে হবে, জানতে হবে। আপনি শুনছেন মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। শুনতে থাকুন আর সঙ্গে থাকুন। আপনি আসুন, আপনার আত্মীয় ও বন্ধুবান্ধবদের নিয়ে আসুন নিজেদের মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিওতে। আপনার সুপ্ত প্রতিভাগুলি তুলে ধরুন। এই জন্য বারবার আমার কথা হচ্ছে চাষিকে নলেজ এবং শিক্ষার এটা বাড়তে হবে। অক্ষর জ্ঞান নয়, ওই বিষয়টাকে দক্ষ হতে হবে, জানতে হবে। খালি একটা গাছ, টমেটো গাছটা মরে গেছে বলে আমি ওষুধ মারবো, 1 গ্রাম ওষুধ দাম কত? প্রচুর দাম এখন। মানে চাষির তো গ্রামে গ্রামে নিচ্ছে, বুঝতে পারছে না, কিন্তু কিলোতে নিলে বুঝতে হতো ঠিক নিতে 30-40 হাজার টাকা দাম ওষুধ। তাহলে কত ব্যবহার করছে। কিন্তু আমার বাড়িতেই আছে, আমি পোকাটা কিভাবে নিয়ন্ত্রণ করবো? আপনার আচ্ছা বলুন তো, দেখেছেন অনেকে সারগুলো দিয়ে ইয়ে মেরে দিচ্ছে, মানে শুয়া পোকাগুলো মেরে দিচ্ছে, ভাতের মাঠ দিয়ে শুয়া পোকা। তাহলে সার যদি আমরা রাসায়নিক মনে করি, ভাতের মাঠকে যদি সমপরিমাণে জল মিশিয়ে আমি ওই শুয়া পোকা মেরে দিই, তাহলে আমাকে সার্ফের জন্য 1 টাকা খরচা করতে হলো না। আমার ভাতের মাঠটা ফেলে দিই, আর ভাতের মাঠটা মুরগি খাচ্ছে, আমি তো গাছে দিলে গাছটাও তো খাবার হিসাবে নেবে। ওই ভাতের মাঠটা যদি আমি মেরে দিই, শুয়োপোকাগুলো মরে যাবে। আমার জাপ পোকা যদি ভাতের মাঠ মেরে দিই, মরে যাবে। কারণ এখানে আবার বিজ্ঞান আছে কি না, আমার ব্যাপন ক্রিয়া, মানে ওর ভিতরে জল, একটা আমার শরীরে জল আছে তো মানে হালকা, কিন্তু আমার ভাতের মাঠটা তো অনেক মোটা। তখন আমার যখন এর গায়ে পড়ছে, তখন ওর শরীর থেকে জলটা বেরিয়ে আসে, তখন ত্বকটা ফেটে যাচ্ছে, তখন পোকাটা মারা যায়। আমাদের মিষ্টির মাছ নোনাতে গেলে মরছে কেন? কারণ ওটা তো লবণ জলটা তো ঘনত্ব, আর এটা তো পাতলা জল। তাহলে ঘন জলের দিকে তো পাতলা জলটা চলে যাবে। পাতলা জল যখন মাছের গা থেকে বেরিয়ে গেল, লবণ তখন সঙ্গে সঙ্গে দেহে তো জল, কোষের জলের ঘাটতি হলো, সঙ্গে সঙ্গে জলের ঘাটতি মানে কি ডায়রিয়া হলে মারা যায়। কারণ জল, আমাদের দেহ থেকে জল বেরিয়ে যাচ্ছে। এইটুকু মানে এইটুকুটুকু জিনিস, মানে এই ছোট ছোট পার্টগুলো চাষিদের জানতে হবে। তাহলে একদম কীটনাশক ব্যবহার করতে হবে না, আমি সিস্টেমে যেতে পারি। এটা বলতে হবে ধান জমিনে ঘুরছে কেন? বলতে হবে কাজটা কি ধান জমিনে? ওখানে সে কিন্তু নিজে কিছু ডিম খাচ্ছে, আবার কিছু ডিম ওরা দেখুন কিন্তু ওই সিস্টেমটা ফলো করে এবং নিজের বংশের জন্য ভাবে, সবার জন্য ভাবে, কিন্তু মানুষ ভাবে না। আমি যেমন একটা পুকুর চিনি, সব মাছগুলো খেয়ে ফেলি। আমি যখন কিছু করছি পুরোটাই খেয়ে ফেলছি, কিন্তু ওরা বলতা পোকাটা মাঠে যাবে, মাঠে যাওয়ার পরে ডিমে মানে বিভিন্ন লেদা বা অন্য পোকার যে ডিমগুলো আছে, ডিম খাবে, কিছুটা রাখবে, আবার কিছুটা ওর নিজের ডিম পেড়ে দিয়ে আসবে, ওই ডিমের মধ্যে ডিম পেড়ে দিয়ে আসবে। মানে বলতে বলতে এই বলতে না, অনেক বলতে, ছোট ছোট বিভিন্ন জাতের বলতে আছে। তাহলে ওরা কি করলো, আমি খাবো, আমি আর খাওয়া হলো, তারপরে কিছুটা রাখলাম, কেন ওকেও বাঁচতে দিতে হবে। কারণ আমি যে ডিমটা বলে সে তো বাঁচবে, তার এই ইকোসিস্টেমটা ওরা ফলো করছে। আর আমরা কিন্তু করছি না, আমরা যখন ওষুধটা মারছি সকলকে মেরে দিচ্ছি, তার জন্য তো পোকা, শত্রু পোকাও তো বেড়ে যাচ্ছে। আমরা বন্ধু চিনি না, শত্রু চিনি না। আমরা যদি সত্যি মারতে হয়, আমি চাষিদের বলবো সত্যি যদি মারতে হয়, অর্থনৈতিক চৌকট যখন পেরিয়ে যাচ্ছে আপনার বিশাল ক্ষতি হবে। আমি জৈবতে থাকতে বলতে পারছি না, অর্থনৈতিক ক্ষতি আমি মানতে চাই না, মানার কোনো চাষি আমি বলতে পারি না। সে 5 বিঘা ধান চাষ করেছে, আমার জৈব থাকতে গেল, কিন্তু লাস্ট মুহূর্তে দেখা যাচ্ছে যে তার আমার এই সিস্টেম মানছে না, তাকে তো বাঁচতে দিতে হবে, আমি যেতে পারি। তাহলে সেটা দেখতে হবে অর্থনৈতিক চৌকট পেরোচ্ছে কিনা। অর্থনৈতিক যে আমার এতটা ক্ষতি হলে এতটা যাবেই, তখন তাকে বলবো আপনি ব্যবহার করুন। সেটা আবার রাত্রে ব্যবহার করুন, কারণ রাতে কিন্তু বন্ধু পোকা থাকে না, শত্রু পোকাটাই আসে। রাতে মারুন, তাহলে এইটুকু যদি হয়, তাহলে আমার প্রকৃতি অনেক দিয়ে যাবে ওই চাষিটা। রাতে যদি ব্যবহার করে কোনো ওষুধ, তাহলে দেখা যাবে শত্রু পোকাটা মরছে আর বন্ধু পোকাটা দিনে থাকে। এখন আপনি বাগানে বেশিরভাগ বন্ধু পোকা দেখবেন, এই মুহূর্তে যদি ঘুরেন, সকাল 6টা থেকে 7টা পর্যন্ত বন্ধু পোকা দেখবেন, আবার সন্ধ্যা 6টার পর থেকে শত্রু পোকা দেখা যায়। তাহলে গাছ পোকামাকড়গুলো কোন ধরনের মানে রঙকে আকর্ষণ করে, হলুদ একটু মানে অন্য কালার, সেই গাছগুলো গিয়ে দেখবেন সর্ষে গাছে বেশি যা পোকা বসে। তাহলে আমি যখন অন্য চাষ করছি 2-4টে সর্ষে গাছ বাজিয়ে রেখে দিই, তাহলে পোকাটা সর্ষে গাছে যাবে।
আমার মূল ফসলটা নিজে বেঁচে থাকবে। দেখুন আমার বাগানে দেখতে পাচ্ছেন চারদিকে কিছু গাছ, ফুল গাছ আছে, প্রত্যেকটা সবজির যে কোনো জায়গায় আমার ফুল গাছ করা আছে। তার কারণ হচ্ছে ওখানে গিয়ে আমার পোকামাকড়টা আক্রমণ, আমার এবছর একটু জৈব কীটনাশকও ব্যবহার করতে হয়। এখন জৈব কীটনাশক এসে গেছে মার্কেটে, নিমপি, রামকৃষ্ণ মিশন বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন কোম্পানিগুলো বানাচ্ছে এবং ভালো কাজ দেখছি। জলের যারা, মাটির যারা, সুন্দর এই বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথাই মুক্তধারা, মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি।